প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের জন্য আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা চতুর্থ শ্রেণীতে পড়ো এবং তোমাদের তৃতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন এসে গেছে 2024 সালের, তাদের জন্য এই ভিডিওটি নিয়ে আমি হাজির হয়েছি। এই ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, এবং তোমরা যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে রেখে দাও, এবং ভিডিওটিকে কিন্তু তোমরা অবশ্যই লাইক করে দেবে। তো চলো শুরু করে দেখো। প্রথমে দেখো, এক, বন্ধনীর সঠিক উত্তরে দাগ দাও। এখানে বন্ধনীর মধ্যে কয়েকটি বিকল্প উত্তর দেওয়া আছে একটি প্রশ্নের, যেটা সঠিক তার উপরে দাগ দিতে হবে বা টিক চিহ্ন দিতে হবে, বা নিচেও তোমরা দাগ দিতে পারো। ওকে, দেখো, ক, কবি দেশমাতাকে ভারতলক্ষ্মী ভারত কথা বলে সম্বোধন করেছেন। তাহলে কবি দেশমাতাকে কি বলেছেন? ওঠো গো ভারত লক্ষ্মী, তাই না? উঠো গো ভারত লক্ষ্মী। তাহলে এখানে কি হবে? ভারত লক্ষ্মী বলে, তাই ভারত লক্ষ্মীর উপরে টিক চিহ্ন দিয়ে দিলাম। নেক্সট, যতীন রেগে বলল, আমি জুতো সেলাই করি না, দর্জিরা মুচিরা করে। তাহলে যতীন কি বলেছিল? যে জুতো সেলাই আমি করি না, দর্জিরা করে না মুচিরা করে। উত্তর হবে মুচিরা, তাই মুচিরার উপরে টিক দিয়ে দিলাম। নেক্সট দেখো, গ, ঘুম ভাঙানি কবিতায় বসন্ত শরৎ ঋতুর কথা বলা হয়েছে। ঘুম ভাঙানি কবিতায় কি বলা হয়েছে? বনে কারা গান গায় ঝিমিঝিমি ঝুমঝুম, একটা আছে না, ফাল্গুনে বনে বনে পরীরা যে ফুল বনে, তাই ফাল্গুন মাসের কথা বলে। ওখানে কিন্তু কোনো ঋতুর কথা বলা হয়নি, ফাল্গুন মাসের কথা বলা হয়েছে। তোমরা জানো ফাল্গুন চৈত্র মাস নিয়ে বসন্তকাল, তাই এখানে হবে বসন্ত। ঠিক আছে, নেক্সট দেখো, ঘ, পিংলা নদীর মাঝে সেই দ্বীপের সবচেয়ে লম্বা গাছটি ছিল শিমুল গাছ, চালতা গাছ। এটা হবে শিমুল গাছ। ঠিক আছে, নেক্সট, পরের প্রশ্ন, 2, সঠিক অর্থটির মাথায় দাগ দাও। এখানে যে একটা শব্দার্থ দেওয়া আছে, সেই শব্দার্থের দুটি অর্থ দেওয়া আছে, যেটা সঠিক তার মাথায় টিক চিহ্ন দিতে হবে বা দাগ দিতে হবে। ঠিক আছে, প্রথমে দেখো মজবুত দেওয়া আছে। এই মজবুত শব্দের অর্থ শক্ত দেওয়া আছে আর নরম দেওয়া আছে। কি হবে? শক্ত। মজবুত মানে শক্ত, তাই শক্তর উপরে টিক চিহ্ন দিয়ে দিলাম। নেক্সট, খ, সর্বদা। সর্বদা শব্দের অর্থ কি? অসময় আর সব সময়। কি হবে এটা? সব সময়, সব সময়, তো সব সময়ের উপরে দিয়ে দিলাম। তারপরে দেখো কল্যাণ। কল্যাণ শব্দের অর্থ পরিশ্রম না মঙ্গল? এটা হবে মঙ্গল, তাই মঙ্গলের উপরে টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে ঘ, দেখো দৃষ্টি। দৃষ্টি মানে নজর আর অপেক্ষা, আর দৃষ্টি মানে কি? নজর, তাই নজরের উপরে টিক দাও। তারপরে দেখো ওঁর দাগে হুঁশ। হুঁশ শব্দ অর্থ টনক বলছে আর মন বলছে, তাহলে হুঁশ শব্দ হচ্ছে কি? টনক, তাই টনকের উপরে টিক চিহ্ন হবে। ঠিক আছে, নেক্সট চলে যাবো আমরা পরের প্রশ্নে। 3, সঠিক বিপরীত শব্দের মাথায় দাগ দাও। এখানে দেখো একটা শব্দ দেওয়া আছে আর তার বিকল্প দুটি বিপরীত শব্দ দেওয়া আছে, যেটা সঠিক বিপরীত শব্দ ওই শব্দের, তার উপরে টিক চিহ্ন দিতে হবে বা তার মাথায় দাগ দিতে হবে। প্রথমে কি দেওয়া আছে? বিশ্বাস। বিশ্বাস এর বিপরীত শব্দ কি হবে? সন্দেহ না অবিশ্বাস? তাহলে বিশ্বাসের বিপরীত শব্দ কি? অবিশ্বাস, তাই অবিশ্বাসের উপরে টিক চিহ্ন হবে। দেখো অবিশ্বাসের উপরে টিক চিহ্ন দিলাম। তারপর দেখো দিন। দিনের বিপরীত শব্দ কি? রাত, তাই রাতের উপরে টিক চিহ্ন দেব। নেক্সট দেখো দুর্বল। দুর্বলের বিপরীত শব্দ কি? সবল। এখানে আছে অন্যায় আর সবল, তাহলে এখানে কি হবে? সবল। সবলের উপরে টিক চিহ্ন হবে। তারপর দেখো আধা আধি। আধা আধি আছে পুরোপুরি না অর্ধেক? আধা আধি এর বিপরীত শব্দ কি? পুরোপুরি। ঠিক আছে, নেক্সট, বাক্য রচনা করো। দেখো বাক্য রচনা এখানে করতে বলছে গৌরব। গৌরব দিয়ে একটা বাক্য রচনা করলে কি হবে? অনেকগুলো হয়। আমি একটা ছোট্ট করে লিখে দিলাম কি? নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দেশের গৌরব। আবিষ্কার, কি লিখে দিলাম? গ্যালিলিও গ্যালিলি দূরবীন আবিষ্কার করেন। তোমরা তোমাদের মতো কিন্তু লিখতে পারো। ঠিক আছে, বনভূমি, কি লিখলাম? বনভূমি থেকে আমরা অনেক কিছু পাই। ঠিক আছে, আমরা বনভূমিতে ঘুরতে যেতে ভালোবাসি, এটা হতে পারে। লণ্ঠন, আগেকার দিন মানুষ লণ্ঠন ব্যবহার করত। ঠিক আছে, তোমরা তোমাদের মতো লিখতে পারো। এবার দেখো 5, বর্ণ বিশ্লেষণ করো। কাকুতি, এই শব্দটির বর্ণ বিশ্লেষণ করতে হবে, বা নিচে কয়েকটি শব্দ দেওয়া আছে, এগুলো বর্ণ বিশ্লেষণ করতে হবে। তা প্রথমে আমরা কাকুতিকে বর্ণ বিশ্লেষণ করব। কি হবে? কয় হসন যোগ আ, কা, কয় হসন যোগ রস্যু কু, আর তয় হসন যোগ হস্যই, কাকুতি, তাই না? তাহলে কি হবে? কয় হসন যোগ আ, কয় হসন যোগ হস্যু আর তয় হসন যোগ হস্যি, তাহলে কি? কাকুতি। তারপরে মুশকিল। তাহলে মুশকিলটা কি হবে? ময় হসন যোগ হস্যু, তারপর তালবসান যোগ অ, এই অটা না দিলেও হবে।
তারপর কিল, কয়সন যোগ হস্যই যোগ ল। এবার কি ল, এখানে ব্র্যাকেট দিয়েছি যেহেতু লটার উচ্চারণ হচ্ছে না, তোমরা শুধু ল রেখে দিলেও হবে কিন্তু, ঠিক আছে। তারপর দেখো সেলাই, সেলাই দন্ত শয় হসন যোগ এ, কারণ একার আছে, আর লাই লয় হসন যোগ আ যোগ হস্যই, কি হবে সেলাই। তারপর দেখো মতন, মতন, মতন কি হবে ময় হসন যোগ অ, তয় হসন যোগ অ যোগ দন্তন্য, মতন, ঠিক আছে। তারপর দেখো সন্ধি করো। দেখো এখানে সন্ধি বিচ্ছেদ করতে বলছে, আবার দুটো দেওয়া আছে সন্ধি জুড়তে বলছে আর দুটো বিচ্ছেদ করতে বলছে। প্রথমে দেখো নৌযুক্ত ইক, এটাকে জুড়লে কি হবে, নৌযুক্ত ইক এটাকে জুড়লে হবে নাবিক, ওকে নাবিক। তারপর দেখো পরযুক্ত ইস, এটাকে জুড়লে কি হবে পরেশ, ঠিক আছে। তারপর দেখো হিমালয়, হিমালয় এটাকে বিচ্ছেদ করলে কি হবে হিম যোগ আলয়, হিম আলয়। তারপর রবীন্দ্র, রবীন্দ্র রবি যোগ ইন্দ্র। দেখো র বয়সী আর হস্যই দন্ত নয় দ্বারা ফোলা, এখন হস্যই আর হস্যই যোগ হয়ে দীর্ঘই হয়ে গেছে, ঠিক আছে। এই সূত্র হয়ে গেছে, তোমাদের সূত্র আমি শিখিয়েছি অনেকের। নেক্সট দেখো এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো। এখানে যে এলোমেলো বর্ণ দেওয়া আছে এগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে। প্রথমে দেখো চা, বা, কা, ভ্যা, এগুলো দিয়ে কি এগুলো কোনো অর্থ বোঝাচ্ছে না, এগুলো সাজিয়ে একটা শব্দ লিখতে হবে যার কোনো না কোনো অর্থ হবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে লিখলে কি হবে ভ্যা বা চাকা, ভ্যা বা চাকা। নেক্সট দেখো ম বু জ ত, তাহলে এটাকে সাজিয়ে লেখো কি হচ্ছে দেখো মজবুত, মজবুত। তারপর দেখো মা দিয়া প, তাহলে কি হবে এটা মায়াদ্বীপ। তারপর দেখো তালবস্য হস্যই রৌকা দন্ত নাকা, তাহলে এটা কি হবে রোশনাই, ঠিক আছে। তারপর দেখো রয়াকার পয়াকার দয়াকার র হয়াকার, তাহলে এটাকে একটু সাজিয়ে লেখো, দেখো ভেবে দেখো পাহারাদার, পাহারাদার। নেক্সট দেখো 8 দাগে নির্দেশ অনুযায়ী কর্তা কর্ম এবং ক্রিয়া বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে কর্তা কর্ম ক্রিয়া বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলছে। মা সাঁতার শেখাতেন, এই যে বাক্যটা আছে এর মধ্যে কর্তা কোনটা, কর্ম কোনটা এবং ক্রিয়া কোনটা তোমাদের লিখতে হবে, ঠিক আছে। এটা আমি ভালো করেই তোমাদেরকে শিখিয়েছি অনেকের, তোমরা যারা আমার কাছে পড়ো তাদেরকে আমি শিখিয়েছি। দেখো মা সাঁতার শেখাতেন, তো কর্তা কোনটা, যার দ্বারা কোনো কাজ সম্পন্ন হয় সেই কর্তা। এখানে আমরা প্রথমে আমরা ক্রিয়াটা বার করব, দেখো ক্রিয়া কোনটা শেখাতেন, তাহলে শেখাতেনটা ক্রিয়া। এবার কে শেখাতেন বা কারা শেখাতেন, তাহলে উত্তর কি হবে মা, আর কি শেখাতেন সাঁতার। তাহলে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর মিলবে সেটাই কর্ম। তাহলে প্রথমে আমরা কর্তা কি পেলাম মা, ঠিক আছে, মা কর্তা পেলাম। কর্ম কি শেখাতেন সাঁতার, তাই সাঁতারটা এখানে কর্ম। আর কি ক্রিয়া কি শেখাতেন, তাহলে এখানে শেখাতেনটা ক্রিয়া। নেক্সট দেখো আমাদের দেশে হবে সেই ছেলে কবে, এখানে এখানে সেই ছেলে কবে, তাহলে এখানে ক্রিয়া কোনটা হবে, হবে কে বা কারা হবে সেই ছেলে, ঠিক আছে। আর এখানে কর্ম নেই, তাহলে এখানে সেই ছেলে এটা কি কর্তা, আর কর্ম এখানে নেই, আর ক্রিয়া হবে, ঠিক আছে। তোমরা একটু তোমাদের টিচারদের কাছে একটু পরামর্শ নিতে পারো, ঠিক আছে। আর নেক্সট দেখো প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। ক আদর্শ ছেলে কবিতায় কোন ছেলেকে কেউ চায় না, কোন গানকে দেশাত্মবোধক গান বলা হয়। দেখো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কাটা কাটা করে দেওয়া আছে, মানে দুটো করে উত্তর হবে, ঠিক আছে। তো প্রথমের একটা প্রশ্ন দেখো কি করেছে, আদর্শ ছেলে কবিতায় কোন ছেলেকে কেউ চায় না, তাহলে আদর্শ ছেলে কবিতায় কোন ছেলেকে চায় না, একটা লাইন আছে তোমরা খেয়াল করো, সে ছেলে কে চায় বলো, কথায় কথায় আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। তার মানে যে ছেলে কথায় কথায় মাথা ঘুরে যায়, চোখে জল চলে আসে, হ্যাঁ অল্পতেই যে দুর্বল হয়ে পড়ে সেই ছেলেকে কিন্তু কেউ চায় না, তাই না। তাহলে উত্তরটা তোমরা লিখে ফেলো, দেখো যে ছেলে অল্পতেই দুর্বল হয়ে পড়ে, কথায় কথায় যার চোখে জল চলে আসে, সামান্য সমস্যা আসলে যার মাথা ঘুরে যায়, সেই ছেলেকে কেউ চায় না। পরের প্রশ্ন কি, কোন গানকে দেশাত্মবোধক গান বলা হয়, কোন গানকে দেশাত্মবোধক গান বলা হয়, যে গানের মধ্যে আমাদের দেশ সম্পর্কে প্রেম প্রীতি ভালোবাসার কথা বলা হয়, হ্যাঁ দেশের মানুষের প্রতি ভালোবাসার কথা বলা হয়, মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলা হয়, সেই গানকে কিন্তু দেশাত্মবোধক গান বলা হয়। কিন্তু আমি লিখে দিয়েছি দেখো কি, যে গান
দেশের প্রতি প্রেম ভালোবাসা সম্মানের কথা বলে, দেশের মানুষের কথা বলে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে, অশুভ শক্তিকে পরাভূত করার কথা বলে, সেটাই দেশাত্মবোধক গান। অশুভ শক্তিকে অতিক্রমণের জন্য, যুদ্ধযাত্রার জন্য, যুদ্ধ জয়ের জন্য গান মানুষকে বাড়তি শক্তি দেয়। তোমরা ছোট করেও লিখতে পারো, যেমন আমাদের জাতীয় সঙ্গীত ওঠো গো ভারত লক্ষ্মী, বলো 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 সবে, ধনধান্যে পুষ্পে ভরা, তাই না? এই ধরনের সব কি দেশাত্মবোধক গান। নেক্সট প্রশ্ন দেখো, ফেরাজ খাঁয়ের বাড়ি কোথায় ছিল? জ্যোতি কোন স্কুলে ভর্তি হয়েছিল? প্রথমের উত্তরটা কি লিখবো আমরা? ফেরাজ খাঁয়ের বাড়ি কোথায় ছিল? ফেরাজ খাঁয়ের বাড়ি ছিল কি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে, তাই প্রথমে লিখবো ফেরাজ খাঁয়ের বাড়ি ছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। আর জ্যোতি কোন স্কুলে ভর্তি হয়েছিল? জ্যোতি কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে ভর্তি হয়েছিল। ঠিক আছে, তাহলে দুটো উত্তরই আমি লিখলাম। দেখো প্রথমটা আমি কি লিখেছি, একদম প্রথম প্রশ্নটা দেখো, ফেরাজ খাঁয়ের বাড়ি কোথায়? তাহলে ফেরাজ খাঁয়ের বাড়ি ছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। তারপর প্যারাগ্রাফ চেঞ্জ করে অন্য অনুচ্ছেদে কি লিখছি পরের উত্তরটা, জ্যোতি কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে ভর্তি হয়েছিল। এইভাবে তোমরা কিন্তু অনুচ্ছেদ চেঞ্জ করে লিখবে, ঠিক আছে? তাহলে কিন্তু পুরো নাম্বারটাই তোমরা পাবে। এটাও দেখো সেম করেছি, আদর্শ ছেলে কবিতায় কে কোন ছেলেকে কেউ চায় না, দেখো প্রথম উত্তরটা লিখেছি, তারপরে কিন্তু প্যারা চেঞ্জ করে লিখেছি, তাই না? এটাও কিন্তু সেম ভাবে। নেক্সট দেখো, গ, নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে কি বলেছিলেন? পরীরা কিভাবে গান গায় বলে কবি মনে করতেন? দেখো এখানেও দুটো প্রশ্ন দেওয়া আছে। তাই প্রথমে আমরা কি লিখবো, এই নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে কি বলেছিলেন, এই উত্তরটা আমরা লিখবো কি বলেছিলেন, যে এবার যদি জুতোটা অমন করে ছেঁড়ো তাহলে ওই ছেঁড়া জুতো পরেই থাকতে হবে। তাহলে এইটাই বলেছিলেন। কি লিখবো দেখো, নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে বলেছিলেন যে এবার যদি সে জুতো ছেঁড়ে তাহলে ওই ছেঁড়া জুতো পরেই তাকে থাকতে হবে। নেক্সট প্রশ্ন কি আছে, যে পরীরা কিভাবে গান গায় বলে কবি মনে করেন? তাহলে পরীরা কিভাবে গান গায়? ঝিমি ঝিমি ঝুমঝুম, তাই না? ঘুম ভাঙানি কবিতায় কবি মহিতলাল মজুমদার মনে করেন পরীরা বনে গান গায় ঝিমি ঝিমি ঝুমঝুম করে। নেক্সট প্রশ্ন দেখো, সেখানে সবসময় অনেক নৌকার ভিড় কোন স্থানের কথা এখানে বলা হয়েছে? এখানে কোন স্থানের কথা বলা হয়েছে? মায়াদ্বীপ গল্পের এটা অংশ। কি লিখেছি দেখো, মায়াদ্বীপ গল্পে লেখকের বাড়ি থেকে 5 মিনিটের হাঁটা পথ দূরত্বে একটা ছোট নদী ছিল। সরি, এখানে শুধু মায়াদ্বীপ লিখেছি আমি, এখানে মায়াদ্বীপ গল্পে, এখানে মায়াদ্বীপে এই জায়গায় গল্পে লিখে নেবে তোমরা। মায়াদ্বীপ গল্পে লেখকের বাড়ি থেকে 5 মিনিটের হাঁটা পথ দূরত্বে একটা ছোট নদী ছিল, সেই নদীর ঘাটের কাছে বাজার বসে বলে সেখানে সবসময় অনেক ভিড় জমে থাকতো, অনেক নৌকার ভিড় থাকতো। ঠিক আছে, নেক্সট দেখো, যে কোনো একটি বিষয়ে সংক্ষেপে অনুচ্ছেদ লেখো। এখানে আমি 4-5টা অনুচ্ছেদ দিচ্ছি, রচনা দিচ্ছি তোমাদের, যে কোনো একটা তোমাদের লিখতে হবে। তো এগুলোই যে আসবে তা না, আমি এখানে কয়েকটা কমনযোগ্য দিচ্ছি, দেখো আসতেও আসতে পারে। তো প্রথমে আমি কি দিচ্ছি দেখো, একটা তোমার প্রিয় মনীষী, যে কোনো একজন মনীষী তোমার প্রিয়, তার সম্পর্কে লিখতে পারো। নেক্সট দেখো, একটি মেলা, তারপর দিয়েছি তোমার একটি পোষা প্রাণী, তোমার একটি পোষা প্রাণী, তারপরে দিলাম এখানে তোমার প্রিয় খেলা। ঠিক আছে, তো এই পর্যন্ত আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটিকে লাইক করে দিও এবং পরবর্তী প্রশ্নের জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো। তো চলো শেষ করি।